আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রাজ তোমাদের এডু পরিবারে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের ক্লাস 8-এর নেটওয়ার্কিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং আলাপ আলোচনা করব অনেক গভীর পর্যন্ত। তো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সবাই একটা সুন্দর সময় কাটাচ্ছ। তো যারা আজকে ক্লাসটা করতেছো তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, কারণ তোমরা এই দুপুরবেলায়ও ক্লাসটা করতেছো। তো যাই হোক, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই ইনশাআল্লাহ। আর আমাদের নেটওয়ার্কিংয়ের যদি বলি তোমাদের, আচ্ছা তার আগে আমি একটু আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ রাজ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে শেষ করেছি খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে। এখন এডু পরিবারে শিক্ষক হিসাবে আছি, তোমাদের আইসিটি লেকচারার হিসাবে। তো আমি আজকে তোমাদের নেটওয়ার্কিংয়ের যে কথাগুলো আছে, মানে নেটওয়ার্কিংয়ে আসলে কি, নেটওয়ার্কিংয়ে কি কি ডিভাইস লাগে, বা নেটওয়ার্কিংয়ের প্রকারভেদ কি, এই সব কিছু নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা শুরু করব যে আজকে আমাদের কি কি টপিক আছে। তো দেখো, সর্বপ্রথম আমি যদি বলি তোমাদের আজকে, তাহলে আমরা আজকে জানবো যে নেটওয়ার্কিং এর ধারণা, অর্থাৎ নেটওয়ার্কিং বলতে মূলত কি বোঝায়, নেটওয়ার্কিং ব্যাপারটা আসলে কি, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ডিভাইস গুলো যেগুলো নেটওয়ার্কিং এর কাজে ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কেও আমরা জানব। এর পাশাপাশি আমরা জানব টপোলজির ব্যাপারে, জানব নেটওয়ার্কিং এর বিস্তৃতির উপর ভিত্তি করে একে কত ভাগে ভাগ করা যায় সেটাও আমরা জানব। তো ইনশাআল্লাহ তোমরা যদি এই সকল বিষয় জানতে চাও তাহলে আমাদের সাথে আজকে থাকবা একদম শেষ পর্যন্ত। তোমাদের যারার জন্য একটা কথা বলে দিই, এই নেটওয়ার্কিংটা কিন্তু শুধু ক্লাস 8-এর পড়া না, এটা গ্র্যাজুয়েশন করার পরেও, গ্র্যাজুয়েশনেও তোমরা এটা দেখতে পাবা, মানে এইচএসসি লেভেল বা তারপরের যে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, এই ব্যাপারগুলা ওখানেও আছে। কারণ কি, নেটওয়ার্ক নিয়ে বাজারে একটা ভালো চাকরির বাজারও আছে। সেই জন্য নেটওয়ার্কিং সম্পর্কে তোমরা যদি বেসিক ধারণা একদম ক্লিন থাকে তাহলে তোমরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই আমাদের আজকের পড়া। দেখো, আচ্ছা তোমাদের যদি আমি বলি যে নেটওয়ার্কিং বলতে তোমরা কি বুঝো, তাহলে তোমরা অনেকে বলবা নেটওয়ার্ক মানে কি, যোগাযোগ করা, তাই না? আসলেই কিন্তু নেটওয়ার্ক বলতে আমরা বুঝাই এক জায়গা থেকে আরেকজনের সাথে যোগাযোগ করা, তাই না? একজনের থেকে আরেকজনের সাথে কি করা, যোগাযোগ করা। তো এই যে নেটওয়ার্কিংটা আছে, এই নেটওয়ার্কিংটা কম্পিউটার নেটওয়ার্কিং বলতে তাহলে কি বোঝায়? কম্পিউটার নেটওয়ার্কিং মূলত বোঝায় যে একাধিক কম্পিউটারের ভিতরে যোগাযোগ ব্যবস্থা রাখা বা করা। মানে কি, ধরো যে আমাদের কাছে একাধিক ডিভাইস আছে, একাধিক কি আছে, ডিভাইস আছে। আচ্ছা আমি যদি বলি তোমাদের, ধরো এখানে আমাদের 4টা কম্পিউটার আছে। আমি চাচ্ছি যে এই 4টা কম্পিউটারের ভেতর আমি যোগাযোগ করব, ঠিক আছে, মানে যোগাযোগ বা সংযোগ ব্যবস্থা স্থাপন করব। তাহলে আমি কি করব, এই 4টার সাথে ধরো আমি 4টা তার জুড়ে দিলাম। এর মাধ্যমে কি হলো, 4টা কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হলো। তাহলে এটাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ যে ব্যবস্থায় এক বা একাধিক কম্পিউটার সংযুক্ত থাকে তাকে আমরা বলি কম্পিউটার নেটওয়ার্ক। তোমরা অবশ্যই অনেক সময় শুনেছো না যে আমার বন্ধু জব্বারের সাথে আমার নেটওয়ার্ক খুবই ভালো। তার মানে কি, আমার বন্ধু জব্বারের সাথে আমার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। তো এই নেটওয়ার্ক মূলত আর কিছুই না, জাস্ট যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা দেখি আমাদের সাথে কে আছো। ওয়ালাইকুম আসসালাম। তো যারা ক্লাসটা করতেছো মনোযোগ দিয়েও করো, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবো আজকে। তো এটা গেল কি আমাদের নেটওয়ার্কিং এর প্রাথমিক ধারণা। এখন আসো আমরা বিভিন্ন ধরনের ডিভাইস সম্পর্কে জানবো। এই যে দেখো এখানে একটা ছোট্ট অ্যানিমেশন দেওয়া আছে, যে এর মাধ্যমে আমরা কি করলাম, তথ্য আদান প্রদান করলাম। ঠিক আছে, তোমাদের কথাটা আরেকবার একটু বলে দেই যে এই যে সংযোগ ব্যবস্থা আছে এটা মূলত করা হয় তো আদান প্রদান করার জন্য, এবং
পৃথিবীর সবচাইতে বড় সংযোগ ব্যবস্থা হলো ইন্টারনেট, যার মাধ্যমে পৃথিবীর সকল কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরও বিস্তারিত জানবো। আশা করি তোমরা নেটওয়ার্ক সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছ। এখন চলো আমরা কিছু জিনিস নিয়ে জানবো। সার্ভার। সার্ভার কি? সার্ভার অর্থটা কি? তোমরা কি কোন সময় ভেবে দেখেছো যে সার্ভার আসলে এর অর্থটা প্রকৃত অর্থে কি? সার্ভার মানে আমরা যদি বাংলা ভাষায় বুঝাই তাহলে সার্ভার বলতে বোঝায় পরিবেশক। ঠিক আছে, যেটা আমাদের কিছু পরিবেশন করে, এটাকে বলা হয় সার্ভারের বাংলা অর্থ। আমি তোমাদেরকে একটু ভেঙে বুঝাই। ধরো তুমি একটা বিয়ে বাড়িতে আসছো, যেখানে একজন তোমাকে কিছুক্ষণ পরে এসে একবার রোস্ট দিয়ে গেল, তারপরে কিছুক্ষণ পরে এসে একবার মুরগির মাংস দিয়ে গেল, গরুর মাংস দিয়ে গেল এবং মজার পোলাও দিয়ে গেল। তাহলে সে কি করতেছে? পরিবেশন করতেছে, তাই না? কিছু একটা দিচ্ছে। তো এই সার্ভারটা কিছুটা এমনই যে আমাদের বিভিন্ন ধরনের তথ্য আমাদেরকে এনে দেয়। তো কম্পিউটারের ভাষায় সার্ভারটা কি এটা আমরা একটু আলাপ আলোচনা করে বলি। চলো, সার্ভারটা কি? একটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার। এটা আমাদের সফটওয়্যারও হইতে পারে কিংবা হার্ডওয়্যারও হইতে পারে। সফটওয়্যার হার্ডওয়্যার কি এটা আমি আসতেছি, জাস্ট একটু হতে পারে। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ। যেমন ধরো তোমার কিবোর্ড দেখেছো, মাউস দেখেছো, এবং কম্পিউটারের ভেতরে আরও কিছু ইলেকট্রনিক ডিভাইস থাকে। যেমন ধরো তোমাদের এসএসডি কার্ড বা মনে করো যে মেমোরি, এগুলোকে কম্পিউটারের হার্ডওয়্যার বলতে পারো, যেগুলো কি একটা নির্দিষ্ট কাজ করতে পারে এবং এটা আমরা হাত দিয়ে ধরতে পারি, বা যেটার একটা ফর্ম আছে, মানে যেটা আমরা স্পর্শ করতে পারি। এটা হলো কি আমাদের হার্ডওয়্যার। এখন আসো সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কম্পিউটারের কোড দ্বারা লিখিত এক ধরনের কাজ করে থাকে, যেটা বিভিন্ন ধরনের মানে কাজ করতে পারে। বুঝছো? আমি যদি আবার একটু সহজভাবে বুঝাই তাহলে সফটওয়্যার বলতে বোঝায় কম্পিউটারের কোড দ্বারা যদি আমরা কোনো কিছু একটা কাজ করে থাকি তাহলে তাকে বলা হয় সফটওয়্যার। ঠিক আছে, কম্পিউটারের কোড দ্বারা যদি আমরা নির্দিষ্ট একটা কাজ করে থাকি তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে? সফটওয়্যার। তো এই সার্ভারটা আমাদের হার্ডওয়্যারও হইতে পারে, আবার সফটওয়্যারও হইতে পারে। এখন আসো সফটওয়্যার যে আছে, এই যে আমরা সার্ভারকে ধরে নিলাম এটা একটা সফটওয়্যার। ঠিক আছে, মানে এটা কম্পিউটার দ্বারা লিখিত একটা প্রোগ্রাম, যেটা আমাদের একটা কি করতে পারে? একটা কাজ করে দিতে পারে। তো এই সার্ভারটা মূলত কি করে? ধরো তুমি একটা লাইব্রেরিতে গেছো, যেখানে অসংখ্য বই আছে। যেখানে কি আছে? অসংখ্য বই আছে। এখানে অসংখ্য বই আছে এবং একজন মানুষ আছেন যাকে আমরা বলি লাইব্রেরিয়ান। তো এই লাইব্রেরিয়ানটা কাছে তুমি যদি যে চাও যে আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের বই এনে দেন, সে কি করবে? সে এই বইগুলোর ভেতর থেকে একটা বই খুঁজে এনে তোমাকে দিবে। সার্ভার ঠিক এই একই কাজটাই করে থাকে। আমরা যখন ওয়েব ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ দেই, ফর এক্সাম্পল আমি লিখে সার্চ দিলাম যে আমাকে একটা বই দাও, বা আমাকে একটা ক্লাস 8-এর যে কোনো একটা বইয়ের তোমরা নাম লিখতে পারো। ফর এক্সাম্পল আমি বললাম যে বাংলা প্রথম পত্র বইটা আমাদের দাও। সে কি করবে? সে গুগলের সার্ভারে যাবে, মানে সার্ভারকে রিকোয়েস্ট করবে যে তুমি আমাকে এই বইটা দাও। সার্ভার তখন সে দেখবে যে তার ভিতর কি সেই বইটা আছে কি না। যদি থাকে তাহলে সে অবশ্যই সেটা খুঁজে এনে তোমাকে সেটা দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে তথ্যগুলো দেই সেই তথ্যগুলো আমাদের যে মানে আমরা যে তথ্যগুলো খুঁজি সেই তথ্যগুলো আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেয়া হয় সেটা হলো সার্ভার। সার্ভারে তথ্যগুলো স্টোর আকারে থাকে, মানে এটা এক ধরনের মেমোরি, কিন্তু সেই সাথে এই মেমোরি কি করতে পারে? তোমরা যে তথ্যগুলো চাও সেই তথ্য তোমাদের দিতে পারে, মানে তার স্বয়ংক্রিয়ভাবে দেখা। যদি আমি আরেকটু তোমাদের ক্লিয়ার করে বুঝাই, তাহলে আমরা যখন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য লিখি, সেই তথ্যটা আছে, আমরা যখন কম্পিউটার থেকে কোনো একটা রিকোয়েস্ট করি যে আমাকে একটা বই দাও, সে তখন গুগল এই তথ্যটা এই সার্ভারের কাছে পাঠায়। এই সার্ভার কিন্তু 24টা ঘন্টা অন থাকে। তো এখানে পাঠানোর পরে সার্ভারটা খুঁজে তার মেমোরির ভেতর যে সেই তথ্যটা আছে কিনা।
যে মেমোরি অংশটা থাকে সে খুঁজে বের করে এবং খুঁজে বের করে সে আবারও সেই ইউজারকে সেই তথ্যটা ফেরত দেয়। তো এই যে একটা জিনিস খুঁজে সে ফেরত দিল, এটাই হলো সার্ভার। সার্ভার যে এটা আমাদের কি করে, আমাদের কিছু একটা সার্ভ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরবর্তীতে যাই, চলো। দেখেছো এই যে তথ্যগুলো কি করতেছে আমাদের। এখন আসো মিডিয়া। মিডিয়া বলতে কি বোঝায়? মিডিয়া বলতে বোঝানো হয় যখন আমরা একটা কম্পিউটারকে নেটওয়ার্কিং এর সাথে যুক্ত করার জন্য তার বা তার ছাড়া যদি কোনো মাধ্যম ইউজ করি, তাহলে তাকে আমরা বলি মিডিয়া। আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে দেখবা মিডিয়া হলো সেই মাধ্যম বা উপায় যেটার মাধ্যম ব্যবহার করে এক কম্পিউটারকে আরেক কম্পিউটারের সাথে সংযুক্ত করা হয়, অর্থাৎ নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা। কম্পিউটারগুলো যে তারের মাধ্যমে সংযুক্ত হতে পারে, সেটা হতে পারে তোমার কোঅ্যাক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার। আচ্ছা, কোঅ্যাক্সিয়াল তারটা কি জানো? কোঅ্যাক্সিয়াল তারটা হলো, তোমরা অবশ্যই ডিশের তারটা দেখেছো টিভির সাথে যেটা আগে সংযুক্ত থাকতো, সেটাই হলো আমাদের কোঅ্যাক্সিয়াল তার। এই তারটা খুব কম পরিমাণে বিদ্যুৎ পাস করে, যেখানে আমাদের তথ্যগুলা পাস হয়। মানে এটা দ্বারা কোনো বড় ধরনের ইলেকট্রনিক বাতি বা মনে করো পাখা জ্বলবে না, এটাতে খুব লো ভোল্টেজ পাস করা হয়। এখন আসো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবারটা হলো একটা কাঁচ তন্তু, ঠিক আছে? এটা একটা কাঁচ তন্তু, মানে এটা মূলত কাঁচ দ্বারা ভেতরের তারটা তৈরি করা হয়। এর ভেতর দিয়ে আলোক সিগন্যাল রূপান্তর করা হয়। কি সিগন্যাল? আলোক সিগন্যাল। আলোক সিগন্যাল রূপান্তর করা হয়ে থাকে এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। আচ্ছা, আমার সাথে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকে আছো, আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখে নেই। নাজমা খান, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই বলবা ইনশাল্লাহ। তো দেখো, অপটিক্যাল ফাইবার যেটা আমি বলতেছিলাম, এটা হলো এক ধরনের কাঁচ তন্তু যেটার ভেতর দিয়ে আমাদের আলোক সিগন্যালগুলো রূপান্তর করা হয়। এই অপটিক্যাল ফাইবারটা মূলত খুব দ্রুত ডেটা পাস করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করতে পারে। কিভাবে পারে এটা একটু আমি তোমাদের সাথে বোঝাই। ধরো আমি একটু তোমাদের তারটা এঁকে বুঝাই। এই তারটা যেহেতু একটা আলো মানে কাঁচ দ্বারা তৈরি, তাই না? ধরো এটা তার, এটা কি দ্বারা তৈরি? কাঁচ দ্বারা তৈরি। তাহলে এই কাঁচের ভেতর দিয়ে আলোগুলো প্রতিফলিত হয়, এরকম ভাবে প্রতিফলিত হয় এবং খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা স্থানান্তর হয়। এই জন্য আমাদের অপটিক্যাল ফাইবারটা ইউজ করা হয় দ্রুত ডেটাগুলো ট্রান্সফর্ম করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য। আচ্ছা, তো এটা গেল আমাদের মনে করো মিডিয়া। পরবর্তীতে দেখো কি আছে। আচ্ছা, তো এই মিডিয়াগুলো যেমন তার মাধ্যম হইতে পারে, তেমনও তার বিহীন মাধ্যমও হইতে পারে। যেমন ধরো ওয়াইফাই, ব্লুটুথ, রেডিও ওয়েভস ইত্যাদি। ওয়াইফাই কি? ওয়াইফাই এর পূর্ণরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি। আমি জিনিসটা একটু লিখে দিই, যারা জানো না তারা একটু লিখা নাও। ওয়্যারলেস ফিডেলিটি অর্থাৎ তারবিহীন সংযোগ ব্যবস্থাপনা, ঠিক আছে? তো এই যে ওয়্যারলেস ফিডেলিটি আছে, এর মাধ্যমে কি হয়? আমাদের তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয় এবং সেটা তার ছাড়াই সম্ভব হয়। এছাড়াও আছে আমাদের ব্লুটুথ, যার মাধ্যমে কি করা যায়? যার মাধ্যমেও আমাদের তথ্য আদান প্রদান করা যায়। এবং আছে রেডিও ওয়েভস, অর্থাৎ আমাদের, তোমরা অবশ্যই রেডিও দেখেছো, তরঙ্গের মাধ্যমে সেখানে কি হয়? ডাটা আদান প্রদান করা হয়। আচ্ছা, আজকে তোমাদের নেটওয়ার্কিং নিয়ে পড়ানো হচ্ছে, ঠিক আছে? কি নিয়ে পড়ানো হচ্ছে? নেটওয়ার্ক নিয়ে পড়ানো হচ্ছে। তোমাদের 2য় নাম্বার চ্যাপ্টার নেটওয়ার্কিং, যেখানে আমরা নেটওয়ার্কিং এর বিভিন্ন বিষয়াদি জানছি। তো তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবা। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, কেমন আছো? আচ্ছা, তো যাই হোক, দেখো এখন আসো নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই জিনিসটা কি? তো তোমরা সবাই কিন্তু জানো যে এই যে আমাদের তথ্যগুলো আসে, এগুলো হয়তো বৈদ্যুতিক সিগন্যাল বা আলোক সিগন্যাল আকারে আসে। তো আমাদের কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না।
ঠিক আছে, জিনিসটা একটু বুঝো। আচ্ছা দেখো, আচ্ছা তোমাদের যাদের সমস্যা হচ্ছে বা যে লাইনে বুঝতে পারতেছো না একটু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই যে আমাদের কম্পিউটার আছে, ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এখানে কোনো তথ্য আসতেছে, যেটা আসতেছে বৈদ্যুতিক সিগন্যাল আকারে বা আলোক সিগন্যালও হতে পারে। তো এই বৈদ্যুতিক সিগন্যাল বা আলোক সিগন্যাল যেটা আমি বলতেছি, এই যে বৈদ্যুতিক সিগন্যাল আছে, এই বৈদ্যুতিক সিগন্যাল কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটার বোঝে কি 0 আর 1। তার মানে আমাদের এই কম্পিউটারের ভিতরে একটা ডিভাইস আছে যেটা এই যে সিগন্যালগুলো আছে সেগুলোকে 0 আর 1-এ কনভার্ট করে, যেন কম্পিউটার বুঝতে পারে যে তাকে কোন তথ্য দেওয়া হচ্ছে এবং কি কাজ করানো হচ্ছে। তো এই কাজটাই করে থাকে এই এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ইন্টারফেস কার্ড ওকে। তো এটা মূলত কম্পিউটারের সাথে নেটওয়ার্কের সংযোগ ঘটায়। কি ঘটায়? সংযোগ ঘটায়। ফর এক্সাম্পল তোমাদের যদি বলি, আমরা অনেক সময় চিঠি আদান প্রদান করতাম আগে। এই যে চিঠিটা আছে, এই চিঠিটা আমাদেরকে দিয়ে আসতো কে? একজন ডাক কর্মকর্তা, তাই না? তিনি কি করতেন? তিনি এক জায়গা থেকে চিঠি নিয়ে আমাদের কাছে পৌঁছায়া দিতেন। এই ডাক লোকের কাজটাই করে থাকে এই এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, অর্থাৎ কম্পিউটারকে সে নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত করে। ঠিক আছে, মানে নেটওয়ার্কে যে তথ্যগুলো দেয় সেই তথ্যগুলো কম্পিউটারকে বুঝিয়ে দেয় এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। নাজমা খাতুন, আচ্ছা ফাহিম, এটা ক্লাস 8-এর ক্লাস। তো যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে আমাকে একটু বলো যে কোন জায়গাটায় বুঝো নাই, আমি একটু বুঝাই দিচ্ছি আবারও, একটু আমাকে জানাও। সবাই কি বুঝতে পেরেছো? বলো। ফাহিম, বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকেই বুঝেছো। তো যাই হোক, চলো যেহেতু কারো কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তীতে চলে যাই। আচ্ছা রিসোর্স। আচ্ছা রিসোর্স কি? ধরো তোমাদের 5টা কম্পিউটার আছে। কয়টা কম্পিউটার আছে? 5টা কম্পিউটার আছে। ঠিক আছে, এরকম আমি এখানে আঁকিয়ে দিই। ধরো এরকম আমাদের কাছে 5টা কম্পিউটার আছে। এখন এই 5টা কম্পিউটারেরই দরকার কিছু একটা প্রিন্ট করা। ঠিক আছে, তো এই 5টা কম্পিউটারের জন্য কোম্পানি একটা প্রিন্টার রেখেছে, এটাকে আমরা পি দিলাম, মানে প্রিন্টার। তো এই যে 5টা কম্পিউটার আছে, এই 5টা কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ব্যবস্থা রয়েছে বা নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত আছে। তাহলে এই কম্পিউটারগুলো, যে কোনো কম্পিউটার দ্বারাই এই প্রিন্টার দ্বারা আমাদের কি করা যাবে? কাগজগুলো বা প্রয়োজনীয় কিছু প্রিন্ট করা যাবে। তো এখানে রিসোর্স মানে বোঝানো হয়েছে এই প্রিন্টারকে, অর্থাৎ যে কোনো ডিভাইস বা তথ্য যেগুলোর নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত থাকে এবং যেটা সকলেই ইউজ করতে পারে, সেটাকে আমরা বলি হলে রিসোর্স। ঠিক আছে, তুমি ধরো নেটওয়ার্ক থেকে বা গুগল থেকে তোমরা যে কোনো ধরনের তথ্য পাচ্ছ, সেই তথ্যগুলো হলো রিসোর্স। ওকে, তো এখানে রিসোর্স হতে পারে তোমার প্রিন্টার, ফ্যাক্স মেশিন, স্ক্যানার, সফটওয়্যার রিসোর্স। আচ্ছা সফটওয়্যার রিসোর্স কি? ধরো আমরা যে কোনো একটা ড্রাইভে একটা ফাইল রেখেছি, ঠিক আছে? যেমন ধরো গুগল ড্রাইভে আমরা একটা ছবি রেখেছি, একটা অ্যানিমেশন রেখেছি, যেটা আমাদের হার্টপিণ্ড রেখেছি, হার্টপিণ্ডের একটা অ্যানিমেশন রেখেছি যেটা আমরা সকলেই দেখতে পাবো। তাহলে কি হয়ে গেল? ওই হার্টপিণ্ডটা হয়ে গেল একটা রিসোর্স। ঠিক আছে, তারপরে কোনো একটা এডিটিং প্রোগ্রাম বা ডাটাবেস সিস্টেম। সোজা কথায় তোমরা এটা মনে রাখবা, যেটা নেটওয়ার্কিং এর সাথে সংযুক্ত থাকে এবং যেগুলো সকলেই ওপেন সোর্স মানে বিনামূল্যে ইউজ করতে পারে, সেটাকে বলা হয় রিসোর্স।
সেটাকে কি বলা হয়ে থাকে? সেটাকে বলা হয়ে থাকে রিসোর্স। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, যাদের কাছে 5টা কম্পিউটার নেই, 2টা থাকলেও হবে, ঠিক আছে? 2টা দ্বারা বুঝে নাও। আচ্ছা, তো যাই হোক, এটা গেল আমাদের রিসোর্স গেল। এখন আসো দেখি কি আছে পরের টপিক। আচ্ছা, প্রোটোকল। আচ্ছা, প্রোটোকলটা কি এটা আমি একটু তোমাদের একটু বুঝিয়ে বলি, দেখো তাহলে হয়তো বুঝবা। আচ্ছা দেখো, ধরো দুজন বন্ধু আছে, এটা হলো বন্ধু এ, এটা হলো বন্ধু বি। তো এই বন্ধু এটা, বা একটু নাম দিয়ে বুঝাই চলো, ধরো এই বন্ধুটা হলো আব্বাস, ঠিক আছে? এই বন্ধুটা কি? আব্বাস বা আক্কাস, আক্কাস। আর এটা হলো আমাদের রহিম, ঠিক আছে? এটা হলো আমাদের রহিম, রহিম। তো এই আক্কাস এবং রহিম দুজন কথা বলতে যাচ্ছেন একে অপরের সাথে। তো এই আক্কাস আলী শুধু জানে বাংলা ভাষা। কি জানে? বাংলা। বাংলা। এবং এই রহিম জানে আমাদের ইংলিশ, ঠিক আছে? ইংলিশ জানে। ইংলিশ জানে। তো চিন্তা করো, তারা কি দুজন কোনো কমিউনিকেশন করতে পারবে? তারা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারবে না। মানে আক্কাস আলী শুধু জানে বাংলা ভাষা আর রহিম জানে শুধু ইংলিশ ভাষা। মানে আক্কাস আলী রহিমকে কি বলতেছে রহিমও বুঝবে না, আবার রহিম আক্কাস আলীরে কি বলতেছে সেও বুঝবে না। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? তাদের উচিত হবে দুজনের যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নেওয়া, যে যার মাধ্যমে সে কথা বলতে পারবে। ধরো তারা দুজন মিলে ঠিক করলো যে তারা শুধু বাংলা ভাষাতে কথা বলবে। কিসের ভাষাতে কথা বলবে? বাংলা ভাষাতে কথা বলবে। অর্থাৎ এখানে তারা একটা নিয়ম ঠিক করে নিল যে তারা বাংলা ভাষার বাইরে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলবে না। তার মানে তাদের নিয়ম হলো বাংলা ভাষায় কথা বলা। অর্থাৎ প্রোটোকল মানে বোঝানো হয় যে একটা সুনির্দিষ্ট নিয়ম যার মাধ্যমে একটি কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত হতে পারে বা কমিউনিকেশন করতে পারে। কারণ কি, আমাদের এই যে পৃথিবী আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিউটার রয়েছে, যেমন ধরো ম্যাক, উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। তো প্রত্যেকটা কম্পিউটারের সিস্টেম কিন্তু আলাদা। সেই জন্য তারা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেন তারা প্রত্যেকটা কম্পিউটার একে অপরের সাথে একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে। যেমন ধরো আমরা ওয়েব ব্রাউজারে সবাই ব্রাউজ করো, সেখানে একটা ব্রাউজার আর একটা ব্রাউজারের সাথে একটা প্রোটোকল হলো, নিয়ম হলো HTTP, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? এটা হলো একটা নিয়ম যে মাধ্যমে সকল ব্রাউজার, সেটা ম্যাক হোক, উইন্ডোজ হোক বা অ্যাপেল কোম্পানির হোক, তারা একে অপরের সাথে এই নিয়মে যোগাযোগ করে থাকে। তো প্রোটোকল মানে আর কিছুই না, এটা একটা নিয়ম, যে নিয়মের মাধ্যমে একটা নির্দিষ্ট নিয়ম যার মাধ্যমে এক বা একাধিক কম্পিউটার যদি ভিন্ন কোম্পানির হয়ে থাকে তাহলে তারা সহজে যেন যোগাযোগ করতে পারে। তো এই প্রোটোকল কি তোমরা বুঝতে পেরেছো? বলো, প্রোটোকল কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। চলো এখন আমরা আরেকটু মজার জিনিস জানবো, ঠিক আছে? যেটা আমাদের পড়ার মেইন পার্ট। সেটা কি? দেখো, তোমরা যদি বোর্ডটা দেখো, সেটা হলো এই যে নেটওয়ার্কগুলো আছে, তাই না? এই নেটওয়ার্কগুলো কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে, বা একটা নেটওয়ার্কের লিমিটেশন কত দূর, মানে একটা নেটওয়ার্ক তুমি কত দূর পর্যন্ত পেতে পারো, এর উপর ভিত্তি করে কম্পিউটারকে কিছু 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে বিস্তৃতির উপর ভিত্তি করে, ঠিক আছে? তার সর্বোচ্চ কত দূর দৈর্ঘ্য এই নেটওয়ার্কের, এর উপর ভিত্তি করে একে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্যান,
একটা কি, একটা হলো প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা কি, আরেকটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হলো কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এখন আমি একে একে এই জিনিসগুলা তোমাদের বুঝাবো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক কি ইত্যাদি। তো দেখো, সর্বপ্রথম আমরা আসি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে। দেখো, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায়, ধরো আমার একটা ছোট রুম আছে যেখানে আমার কাছে 5টা কম্পিউটার আছে এবং আমি চাচ্ছি, এখানে 3টা আছে, ধরো 3টা দ্বারাই বোঝায়, এই 3টা কম্পিউটারের ভেতর আমি একটা সংযোগ ব্যবস্থা স্থাপন করব, যেটা দূরত্ব হবে 10 থেকে 15 মিটার। কত মিটার? 10 থেকে 15 মিটার। 10 থেকে 15 মিটার। তো অল্প দূরত্বের জন্য ব্যবহার করা হয় প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা মূলত একটা ঘর বা একটা ছোট জায়গার ভেতরে যেন যোগাযোগ ব্যবস্থা করা হয়, এই যে ছোট জায়গাটা, এই ছোট জায়গাটার বিস্তৃতি হইতে হবে 10 থেকে 15 মিটার। অর্থাৎ যদি তুমি একটা নেটওয়ার্ক স্থাপন করো যেটার দূরত্ব সর্বোচ্চ 10 থেকে 15 মিটার হবে, তাহলে সেটাকে আমরা বলবো প্যান। সেটাকে আমরা কি বলবো? প্যান। ওকে, তো এটা হলো আমাদের প্যান মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এর সুবিধা কি? এর সুবিধা হলো এর খরচটা খুবই কম, অল্প খরচেই এই নেটওয়ার্ক ব্যবস্থাটা আমরা করে ফেলতে পারবো। এবং এর একটা অসুবিধা হলো যদি আমরা বেশি দূরে যাই তাহলে এটার নেটওয়ার্ক স্পিড খুবই অল্প হয়ে যাবে। এবং এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, এর দূরত্ব হবে 10 থেকে 15 মিটার, এর বেশি দূরত্ব হবে না মিটার। ঠিক আছে, 10 থেকে 15 মিটার, এর বেশি দূরত্ব এই নেটওয়ার্কিং এ সম্ভব না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি আছে? পরবর্তীতে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্ক মূলত একটা বিল্ডিং বা একটা স্কুল বা একটা কলেজের পুরো বিল্ডিং এর ভেতরে যদি আমরা কোনো নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করতে চাই তাহলে সেটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর বিস্তৃতি বা দূরত্ব কত মিটার হয় জানো? 2500 মিটার। কত মিটার? 2500 মিটার। ওকে, 2500 মিটার। ঠিক আছে, এর দূরত্ব হবে 2500 মিটার। এই নেটওয়ার্কিং ব্যবস্থাটা মূলত স্কুলের ক্যাম্পাস বা একটা অফিসের ক্যাম্পাসের জন্য ইউজ করা হয়। এটার স্পিডটা খুবই ভালো হয়ে থাকে, মূলত তোমার 250 MBPS থেকে 300 MBPS পর্যন্ত এর স্পিডটা হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখো, আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বুঝলাম। এখন আসো আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি জানো? পুরো শহর জুড়ে যদি আমরা একটা নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপন করি তাহলে তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরো, কিছুদিন আগে আমাদের ঢাকা শহরে একটা প্রস্তাব এসেছিল যে পুরো ঢাকাকে ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে আনা, মানে যে কোনো জায়গা থেকে আমরা ফ্রি ওয়াইফাই পেতে পারবো। তো এটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে যে নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত 30 থেকে 40 কিলোমিটার হবে সেটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 30 থেকে 40 কিলোমিটার বিস্তৃতি থাকবে, এটা হলো আমাদের মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এই নেটওয়ার্ক ব্যবস্থাপনা অনেকটা ব্যয়বহুল হয় এবং এর সুবিধা হলো অনেক দূর পর্যন্ত এর নেটওয়ার্কিং এর রেঞ্জ থাকে। তো আশা করি তোমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কও বুঝতে পেরেছ। এখন আসো আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। আচ্ছা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো এই নেটওয়ার্কের বিস্তৃতি সাধারণত পুরো পৃথিবীব্যাপী হয়ে থাকে এবং এটার উত্তম উদাহরণ হলো ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীটাকেই কিন্তু আমরা সংযোগ ব্যবস্থা করতে পারি, তাই না? এবং এটার মূল যে সুবিধা, এটার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো তথ্য আদান প্রদান করতে পারি, খুব সহজে ইমেল পাঠাতে পারি, যে কোনো তথ্য শেয়ার করতে পারি। তোমাদের ওয়ান আসলে তোমরা বুঝবা এটাকে বোঝানো হয়েছে ইন্টারনেট। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা পুরো পৃথিবীর সাথে কি করতে পারি? যোগাযোগ করতে পারি। তো বলো, এই পর্যন্ত তোমাদের নেটওয়ার্কিং এর বিস্তৃতির উপরে যে প্রকারভেদটা 4টা, একটা হলো প্যান, আর একটা হলো ল্যান, আর একটা হলো ম্যান, আর একটা হলো ওয়ান, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক
এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো তোমাদের এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে আমাকে বলো। হ্যাঁ ভাইয়া শিওর, প্রশ্ন করো। আচ্ছা, এটা ক্লাস 8-এর ক্লাস। এমডি জারিফ, প্রশ্ন করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নাই, বলো। আচ্ছা ঠিক আছে, যেহেতু কারো কোনো সমস্যা নেই, তো আমরা চলো পরবর্তীতে চলে যাই। আচ্ছা, এখন আসো টপোলজি। আচ্ছা, টপোলজি বলতে কি বোঝায় যদি আমি তোমাদের একটু বলি ক্লিয়ার করে। আচ্ছা, এই যে আমরা দেখলাম যে নেটওয়ার্কিং ব্যবস্থা, তাই না? এই নেটওয়ার্কিং ব্যবস্থা মূলত কি, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যোগাযোগ ব্যবস্থা। তাহলে এই কম্পিউটারগুলোর যোগাযোগ ব্যবস্থা কি আকার বা কি আকৃতির হতে পারে, এটা মূলত বলা হয় টপোলজি। মানে সেটা কি গোলাকার হবে, নাকি লম্ব আকার হবে, নাকি অন্য কিছু রকমের আকার আকৃতির হবে। তো এই আকারগুলোকেই বলা হয় কি, তোমার টপোলজি। অর্থাৎ একটা কম্পিউটার বা আরেকটা কম্পিউটারের ভেতরে কি আকারে তারা একে অপরের সাথে সংযুক্ত থাকবে, তাকে বলা হয়ে থাকে টপোলজি। আমরা এই জিনিসটা এখন একটু বুঝবো। ধরো আমরা যদি দেখি, তোমরা যদি ধরি এটা কি, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এবং এখানে আর একটা কম্পিউটার। তো এই তিনটার ভেতর আমি একটা সংযোগ দিতে চাচ্ছি। তো ধরো আমি দিলাম গোল আকার সংযোগ ব্যবস্থা, তাই না? তাহলে এই দেখো, এটা কিন্তু একটা গোল আকার সংযোগ হইলো, তাই না? তো এই যে আকার আকৃতিটা, মানে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার কি আকারে সংযুক্ত থাকবে, সেটা কি গোল আকার হবে, নাকি এমনও তো হইতে পারে যে আমি একটা সিঙ্গেল একটা তার দিলাম এবং এই তারের সাথে একটা কম্পিউটার আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে? একটা তার আমি যুক্ত করে দিলাম, এইরকম মতো হইতে পারে, তাই না? তো এই দেখো, একটা আছে গোল আকার এবং আরেকটা আছে কি লম্বালম্বি আকারের তারের সাথে আমরা যুক্ত করে দিয়েছি। তার মানে কি, আমরা চাইলে এই নেটওয়ার্ক গুলোকে বিভিন্নভাবে সাজিয়ে একটার সাথে আরেকটার সংযুক্ত করতে পারি। তো এই যে সংযোগ করার যে তোমার যে মাধ্যমগুলো, মানে তোমার এই যে প্রক্রিয়াটা, মানে কি আকার বা আকৃতির হবে, এটা হলো আমাদের টপোলজি। তো তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো, বলো? আমাদের ক্লাস 4টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরবর্তীতে যাই। এখন দেখো, এই টপোলজিটাকে মূলত কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো বাস টপোলজি, ঠিক আছে? এর মধ্যে কি কি আছে, তোমার বাস টপোলজি আছে, রিং টপোলজি আছে, স্টার টপোলজি আছে, তারপরে আছে তোমার মেশ টপোলজি আছে, এবং ট্রি টপোলজি আছে, এবং হাইব্রিড টপোলজি আছে। মানে টোটাল 6টা ভাগে ভাগ করা হয়েছে এই টপোলজিকে। মানে আমরা 6 ভাবে বিভিন্ন ধরনের আকার রে আমরা একটা কম্পিউটারকে আর একটা কম্পিউটারের সাথে যুক্ত করতে পারি। তো সর্বপ্রথম যে টপোলজিটা আছে সেটা হলো বাস টপোলজি। বাস টপোলজিটা কি? বাস টপোলজিটা হলো মূলত যেখানে একটা মূল সিঙ্গেল লাইন থাকে এবং এই সিঙ্গেল তারের সাথে, লাইন বা সিঙ্গেল তারও ধরতে পারো, এই সিঙ্গেল তারের সাথে সকল ধরনের কম্পিউটার যুক্ত থাকে, এটাকে বলা হয়ে থাকে বাস টপোলজি। এই যে তোমরা তারটাকে দেখতে পারতেছো, এটাকে বলা হয় ব্যাকবোন। অর্থাৎ এটা হলো আমাদের কি, মেইন তার। এটা আমাদের কি, মেইন তার, ঠিক আছে? মেইন তার। এবং এই তারটা দ্বারাই অন্য সকল কম্পিউটারের সাথে কি করা হয়, নেটওয়ার্ক সংযোগ করা হয়। তো এটার কিন্তু সুবিধা অনেক। এটা সুবিধা, সর্বপ্রথম যে সুবিধা হলো, যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলেও আরেকটা কম্পিউটার সচল থাকবে। সচল থাকবে মানে কি, যে আমরা এই তারের মাধ্যমে যে কোনো ধরনের তথ্য পাঠাইলে এই কম্পিউটার নষ্ট হলেও আরেকটা কম্পিউটার এই তথ্যটা পেয়ে যাবে, ঠিক আছে? মানে যতক্ষণ না আমাদের এই যে মেইন তারটা আছে, মেইন ব্যাকবোনটা আছে, এটা যদি কোনো কারণবশত নষ্ট না হয় তাহলে আমরা তথ্য
পেতে পারবো। এটা মূলত ব্যবহার করা হয় তোমার একটা অফিসের ডেস্কে, যেখানে আমাদের অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে। সেই ক্ষেত্রে এটা বাস টপোলজিটা ইউজ করা হয় এবং এটার খরচটাও অনেক কম এবং এটার ইন্টারনেট স্পিডও অনেক ভালো। তো বাস টপোলজির মূল সুবিধা হলো এখানে একটা কম্পিউটার নষ্ট হলেও অন্যগুলো কম্পিউটারে আমরা তথ্য দিতে পারবো এবং নিতেও পারবো। তো এটা হলো আমাদের বাস টপোলজি। ঠিক আছে, বাস টপোলজিতে তোমরা এইটা মনে রাখবা যে এই তারটাকে বলা হয় ব্যাকবোন। এটাকে কি বলা হয়ে থাকে? ব্যাকবোন। ওকে, আচ্ছা, তো এটা হলো আমাদের বাস টপোলজি। আচ্ছা, এখন দেখো রিং টপোলজি। রিং টপোলজিতে কি হয়? যেখানে গোল আকারে সকল কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বলা হয় রিং টপোলজি। রিং টপোলজিতে মূলত এইরকম তারের সাথে একটা তারের সাথে আরেকটার সাথে আরেকটা সংযুক্ত থাকে। কিন্তু রিং টপোলজিতে একটা বড় সমস্যা আছে। সেটা কি? সেটা হলো, ধরো এই কম্পিউটারটা কোনোভাবে নষ্ট হয়ে গেল, তাহলে পরবর্তীতে এই কম্পিউটার আর সংযুক্ত থাকবে না। মানে কি? এই কম্পিউটারে আমরা আর কোনো তথ্য আদান প্রদান করতে পারবো না। মানে রিং টপোলজির যে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো, যদি বাই চান্স যে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, তাহলে অন্য কম্পিউটারও কি হয়ে যাবে? সংযোগ থেকে, নেটওয়ার্ক সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা একটা বড় সমস্যা। কিন্তু এটার একটা সুবিধাও আছে, সেটা হলো এখানে কোন কম্পিউটারটা নষ্ট হয়েছে বা কোন কম্পিউটার সাথে নেটওয়ার্ক কানেকশনটা পাচ্ছে না সেটা বের করা খুবই সহজ। ঠিক আছে, তো এটা হলো আমাদের কি রিং টপোলজি। যে টপোলজিতে যে কম্পিউটারগুলো গোলাকারভাবে সংযুক্ত থাকে এবং প্রত্যেকটার সংযোগ থাকে নেটওয়ার্কের সাথে, তাকে বলা হয়ে থাকে রিং টপোলজি। তোমরা কি রিং টপোলজিটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। দেখো, এখন আমরা জানবো সেটা হলো স্টার টপোলজি। ঠিক আছে, সেটা কি? স্টার টপোলজি। তো স্টার টপোলজিটা কি? আমি যদি তোমাদের বলি, স্টার টপোলজি হলো এমন একটা সংযোগ ব্যবস্থা যেখানে একটা কম্পিউটার থাকবে মেইন। সেটা কি থাকবে? একটা কম্পিউটার থাকবে মেইন বা হোস্ট, এবং তার সাথে অন্য সাব কম্পিউটারগুলো সংযুক্ত থাকবে। সেটাকে বলা হয়ে থাকে স্টার টপোলজি। আমি তোমাদের বুঝাই। ধরো এটা একটা মেইন কম্পিউটার, এগুলো এক একটা কম্পিউটার ধরে নাও। তো এই কম্পিউটারগুলো মূলত একটা মেইন কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, একটা মেইন কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, যেটাকে আমরা হোস্ট কম্পিউটারও বলতে পারি। তো মূলত যে কোনো ধরনের তথ্য আগে এই কম্পিউটারে আসার পরে এই কম্পিউটারটা অন্য অন্য কম্পিউটারে তথ্যগুলো পাস করে দেয়। এটাকে বলা হয় স্টার টপোলজি। এটাকে কি বলা হয়ে থাকে? স্টার টপোলজি। এই ক্ষেত্রে আমাদের যে সাব কম্পিউটারগুলো আছে, এগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলেও অন্য কম্পিউটারগুলো তথ্য পেতে পারবে। কিন্তু সমস্যা হলো, যদি হোস্ট কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর অন্য কম্পিউটারগুলো সংযুক্ত হতে পারবে না। এটাকে বলা হয় হলো আমাদের স্টার টপোলজি। ঠিক আছে, এবং এই টপোলজির ক্ষেত্রেও আমাদের যে কোনো ধরনের সমস্যা হলে সেটা বের করা খুবই সোজা একটা জিনিস। আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের কি? পরবর্তী হলো ট্রি টপোলজি। ঠিক আছে, ট্রি টপোলজিটা কি? ট্রি টপোলজিটা আমি তোমাদের একটু এঁকে বোঝাই। এক্ষেত্রে এই টপোলজির আকারটা হয় কিছুটা উল্টানো গাছের মতন। মানে কি? আমরা যদি একটা বৃক্ষ দেখি, সেখানে কিন্তু মূল থাকে নিচে এবং তার উপরে অনেকগুলো কি থাকে? শাখা প্রশাখা থাকে। তো এই ক্ষেত্রে এটা হয় উল্টানো গাছের মতন। দেখো, ধরো এটা একটা মেইন। আচ্ছা, ধরো এটা একটা মেইন কম্পিউটার। এর সাথে ধরো আরো অনেক কম্পিউটার থাকবে, এরকম থাকবে। এইরকম কম্পিউটার গুলো থাকবে এবং এটা কিছুটা উল্টানো গাছের মতন হবে। কিভাবে হবে আমি তোমাদের দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, এটা হলো একটা ট্রি টপোলজি। এটা কি টপোলজি? এটা হলো একটা ট্রি টপোলজি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিছুটা উল্টানো গাছের মতন, তাই না? জাস্ট তফাৎটা কি? গাছের শিকড়টা থাকে মাটির নিচে এবং তার শাখা প্রশাখাগুলো থাকে উপরে। কিন্তু এই ক্ষেত্রে কম্পিউটারটা একটা মূল কম্পিউটার থাকে এবং তারপরে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে, যেগুলো শাখা প্রশাখার মতন সংযুক্ত থাকে। তো এর একটা বড় সুবিধা হলো, এখানে আমরা খুব সহজেই একাধিক নেটওয়ার্ক ব্যবস্থা অ্যাড করতে পারবো। জাস্ট তুমি চিন্তা করো, তোমার আর একটা নেটওয়ার্ক দরকার, মানে আরো কিছু কম্পিউটার অ্যাড করা দরকার, তোমরা যে কোনো কম্পিউটারের সাথে অ্যাড করে দিতে পারো। এরকম ভাবে অ্যাড করে দিতে পারো, নেটওয়ার্কটা
অ্যাড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে আমাদের নেটওয়ার্ক ব্যবস্থা একটার সাথে আরেকটা কম্পিউটারের সংযোগ ব্যবস্থা ঘটানো খুবই সহজ। কিন্তু এটার একটা মেইন প্রবলেমও আছে, সেটা কি এই ব্যবস্থাতে কোনো একটা নেটওয়ার্কে যদি গ্যাঞ্জাম পেকে যায়, মানে কি কোনো একটা কেবল যদি তার নষ্ট হয়ে যায়, তাহলে সেটা বের করা খুবই কঠিন। কারণ কি এটা অনেকটা বড় আকার হয়ে থাকে, যার জন্য এখানে কোন কম্পিউটারের তারটা নষ্ট হয়ে গেছে সেটা বের করা খুবই কঠিন। কিন্তু এর সুবিধাও আছে, সুবিধা হলো এখানে তুমি খুব সহজেই কি করতে পারো, একাধিক নেটওয়ার্ক অ্যাড করতে পারো, এবং তুমি চাইলে যে কোনো একটা নেটওয়ার্ক যদি তোমার বাদও দেওয়া লাগে সেটাও তুমি বাদ করে দিতে পারো, কিন্তু বাকিগুলাতে কোনো অবস্থার পরিবর্তন হবে না। অর্থাৎ একটা নেটওয়ার্ক ব্যবস্থা যদি অচল হয়ে পড়ে, অন্যগুলো কম্পিউটার ঠিকই সেই তথ্যগুলো পাবে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এটা গেল আমাদের ট্রি টপোলজি। এখন আসো আমাদের হাইব্রিড টপোলজি। আচ্ছা, হাইব্রিড টপোলজিটা কি? হাইব্রিড টপোলজিটা যেখানে রিং টপোলজি, স্টার টপোলজি, মেশ টপোলজি, সকল টপোলজি একত্রে মিলে যে টপোলজিটা তৈরি হয় সেটা হলো আমাদের হাইব্রিড টপোলজি। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে তোমাদের রিং টপোলজিও থাকতে পারে, আকার থাকতে পারে, স্টার টপোলজির আকার থাকতে পারে, বাস টপোলজির আকার থাকতে পারে। এটাকে বলা হয়ে থাকে কি টপোলজি বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে হাইব্রিড টপোলজি। চলো এটা একটু আমি দেখিয়ে দেই যে তোমাদের এটার আকারটা কেমন হয়। যদি তোমরা একটু দেখো, তাহলে এটার আকারটা মূলত ধরো প্রথমে আমাদের একটা বাস টপোলজি আছে, এটা ঠিক আছে, এটা একটা কি বাস টপোলজি, এবং এখান থেকে আমরা আরেকটা টপোলজি দিলাম যেটা হবে আমাদের একটা ট্রি টপোলজি। যেটা কি, যেটা আমাদের একটা ট্রি টপোলজি, রিং টপোলজি হবে। তো এটা হলো আমাদের হাইব্রিড টপোলজি, যেখানে একাধিক টপোলজি মিশ্রিতভাবে তৈরি হয়ে একটা টপোলজি তৈরি করে, তাকে বলা হয়ে থাকে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজির সুবিধা কি? হাইব্রিড টপোলজির ক্ষেত্রে যে কোনো জায়গায় সমস্যা হলো সেটা খুব সহজে বের করা যায়, এবং এই ক্ষেত্রে আমরা খুব সহজে অন্য নেটওয়ার্ক ব্যবস্থাও অ্যাড করতে পারি। মানে হাইব্রিড টপোলজিটা খুবই স্বয়ংসম্পূর্ণ একটা টপোলজি বা নেটওয়ার্ক কানেকশন ব্যবস্থা, যেটা খুব ইজিলি কাজ করা যায়। তো এটা গেল আমাদের হাইব্রিড টপোলজি। লাস্ট একটা টপোলজি আমাদের বাকি থাকলো, সেটা হলো মেশ টপোলজি। মেশ টপোলজিটা কি? মেশ টপোলজিটা হলো যেখানে একাধিক কম্পিউটারগুলো সংযুক্ত থাকে এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটার সাথে আরেকটা কম্পিউটার সংযোগ থাকে, সেটাকে বলা হয় মেশ টপোলজি। ধরো এইরকম, ধরো এটা আমাদের, আমি চারটা কম্পিউটার দ্বারা বুঝাই। এই যে চারটা কম্পিউটার, ধরো এই কম্পিউটারের সাথে এটা সংযোগ আছে, আবার এটার সাথে এটারও সংযোগ আছে, এবং এটার সাথে এটারও সংযোগ আছে। সেম ভাবে আমাদের প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি হবে, প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ থাকবে। এটাকে বলা হয় কি হাইব্রিড টপোলজি। ঠিক আছে, সরি, এটাকে বলা হয় মেশ টপোলজি, যেখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি থাকবে, সংযুক্ত থাকবে, তাকে বলা হয় মেশ টপোলজি। তাকে কি বলা হয়ে থাকে? তাকে বলা হয়ে থাকে মেশ টপোলজি। ঠিক আছে, তো এটা ছিল আমাদের নেটওয়ার্কিং এর বেসিক কিছু ধারণা। ওকে, তো এখান থেকে আমরা শিখতে পারলাম যে বিভিন্ন ধরনের তোমার ডিভাইস সম্পর্কে জানলাম, যে কোনটা কি ধরনের ডিভাইস, কোনটার কাজ কি, নেটওয়ার্ক কি, বা নেটওয়ার্কিং যে এই যে আছে এর বিস্তৃতির উপর এর প্রকারভেদগুলো আমরা জানলাম, তাই না? আমরা জানলাম লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এগুলো আমরা জানলাম, এবং সেই সাথে এটাও বুঝলাম যে এই নেটওয়ার্কগুলোকে বিভিন্ন ধরনের আকার আকৃতিতেও আমরা কি করতে পারি, সংযুক্ত করতে পারি, একটার সাথে আরেকটার কানেকশন করতে পারি। তো এই যে ব্যাপারগুলা, এগুলা ছিল আমাদের নেটওয়ার্কিং এর অন্তর্ভুক্ত। তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন নেটওয়ার্কিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। নেটওয়ার্কিং তো অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমাদের ক্লাস 8-এর এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, তো তোমাদের এখন নেটওয়ার্কিং এর ব্যাপারে জানানো হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমাদের এই আইসিটি বইগুলোতে আমি চাই যেন সেখানে আরো প্রোগ্রামিং এর ভাষাগুলো অ্যাড করা হোক, যেন তোমরা ছোট থেকেই প্রোগ্রামিং ভাষাগুলো শিখতে পারো। বিশ্বাস করো ভাইয়ারা এবং আপুরা, এই প্রোগ্রামিং এর বাইরে অনেক চাহিদা আছে। বর্তমানে যে এআই গুলো তৈরি হচ্ছে, এই এআই গুলো কিন্তু এই প্রোগ্রামিং ভাষা দ্বারাই তৈরি হচ্ছে। তো যারা মনে করে যে এআই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে, মার্কেটগুলোকে খেয়ে ফেলবে, তা অবশ্যই না। কারণ কি, যে ভালো প্রোগ্রাম শিখবে সে আরো ভালো এআই তৈরি করবে। তো তোমরা এই জিনিসগুলো এখন থেকে মাথায় গেঁথে নাও যে তোমাদের আইসিটি বইটা
কোনো হেলাখেলা নয়। এখানে যে টপিকগুলো আছে সেগুলো পড়বা এবং এর বাহিরেও যেগুলো আছে এগুলো তোমরা জানার চেষ্টা করবা পড়াশোনার ফাঁকে ফাঁকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমাদের অনেক কাজে দিবে। তো যাই হোক, আজকে আমাদের এই পর্যন্তই ক্লাসটা থাকলো। ইনশাআল্লাহ সামনে আবারও দেখা হবে কোনো এক ক্লাসে। সবাইকে এডু পরিবারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ রাজ। আসসালামু আলাইকুম।